এবার ডক্টর ইউনূসকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিল ছাত্রলীগ, বিপদে পড়বে সমন্বয়করাও। এই কথা শোনার পর সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংবিধানকে কবর দেওয়ার কথা বললে বুকে কষ্ট লাগে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন রেখেছেন, তাহলে ৭১-এ যুদ্ধ করে তারা কি ভুল করেছেন? ব্যাংক আত্মসাৎ করেছে এস আনন্দের উত্তরসূরি হিসাবে ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে শহীদ মিনারে দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সরকারের এই আমলটার আগে মানে ২০০১ থেকে ৬ পর্যন্ত বিএনপি সরকার আমলটা দেখেছিলেন। ওই সময়টা যারা দেখছেন, রাজনীতি সম্পর্কে অবগত আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, বরাবরই ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগ বিরোধী দলে যখন চলে যায় খুবই ডেঞ্জারাস এবং ডেসপারেট একটা অবস্থান তৈরি করতে পারে, যেটা বিএনপি আসলে পারে নাই বা জামাত ইসলামও পারে নাই। মানে বিরোধী দলে বা রাজপথে তারা কিন্তু আসলেই ভয়ানক ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে, আর একের পর এক ঘটনায় বার্তা দিচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগ কর্মীদেরকে আসলে কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে? তারা ভাবছে আমাদের তো আর হারানোর কিছু নাই, এমনি মামলা খাচ্ছি ভাই বিভিন্ন জায়গায়, তো যারা চোখের সামনে সেরকম ইশারা ইঙ্গিত দেয়, তো তাদেরকে তো ভাই ছাড় দেওয়ার সুযোগ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার জিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে দর্শক ভিডিওর শুরুতেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট একটি অনুরোধ জারি রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিয়ে সবাই না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংবিধানকে কবর দেওয়ার কথা বললে বুকে কষ্ট লাগে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন রেখেছেন, তাহলে ৭১-এ যুদ্ধ করে তারা কি ভুল করেছেন? তিনি বলেন, ৭১ না হলে জাতির জীবনে ২৪ও আসতো না। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ৭১ সালে জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, দলটির বারবার জাতির সাথে বেইমানি করেছে। ৫ আগস্টের পর কারা ইসলামী ব্যাংক দখল করেছে দেশবাসী সেটি জানে বলেও মন্তব্য করেন তিনি। হাবিব রহমানের প্রতিবেদন। সকালে রিকশা শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন রাখেন, ৫ আগস্টের পর কারা ইসলামী ব্যাংক দখল করেছে? ৭১-এর স্বাধীনতা যুদ্ধে তাদের অবস্থান কি ছিল? হেলমেট বাহিনীর মতো কারা রক্কাটা বাহিনী নামে পরিচিতি পেয়েছে সেটি জাতি জানে। তিনি বলেন, এরশাদ বিরোধী আন্দোলনেও তারা আওয়ামী লীগের বন্ধু ছিল। ইসলামের নামে রাজনীতি করে বারবার তারা জাতির সাথে বেইমানি করছে। খুর পার্টি এবং পায়ের রক্কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে কিন্তু প্রমাণিত হয় যে আপনারা ন্যায় নীতির পরোয়া করেন না, আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাথে সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ৭১-এ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান লেখা হয়েছে সেটিকে যখন কেউ কবর দেওয়ার কথা বলে তখন কষ্ট লাগে। ফ্যাসিবাদীরাই এমনটা বলতে পারে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদী মূর্তি আসে, কবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এসব কথা কিন্তু ভালো কথা নয়। সচিবালয় আনসার বিদ্রোহ ও আগুনের ঘটনা উল্লেখ করে আরো কিছু ঘটার শঙ্কা জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, সচিবালয়ে বসেই উস্কানি দেওয়া হচ্ছে। কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে এবং তারা আজকে এই যারা নাকি উপদেষ্টাবৃন্দ আছেন তাদের সহযোগী হয়ে আছেন। মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে সরকার ঢোল পিটিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। হাবিব রহমান। পায়ের রক্কাটা পার্টি,
এরা কারা এদেরকে জনগণ জানে না। আপনারা ৭১-এর বিরোধিতা করেছে। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা মন্ডলী কয়জন তাদেরকে স্মরণ করেছে? তারা তো সরকার গঠন করেছে, তারা উপদেষ্টা হয়েছে, কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেয়। আবার দু একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেয় যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। না আসুক, চাঁদাবাজ না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছে? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম ৫ই আগস্টের পরের দিনে কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটা কি জনগণ দেখেনি? এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলে কলম করে পঞ্চায়েত করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নেতৃত্বে সবকিছু অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, ৫ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা এদেরকে জনগণ জানে না। তারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ধোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছে। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। গৌরব বিএনপি, ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপি। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে আপনারা এর সাথে আপনারা সেদিন জানলে এর সাথে কুলাঙ্গারের নির্বাচনে, ৮৬ সালের নির্বাচনে, এটাও তো জনগণ দেখেছে। কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন দেশের নেত্রী এরশাদের নির্বাচন করব না। ৭২ সংবিধানের কবর দিতে আর নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে শহীদ মিনারে দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য ৭২ সংবিধানের কবর দিতে আর নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে শহীদ মিনারে দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রকাশ করা হবে, যা হবে আগামীর বাংলাদেশের দলিল। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কমরেডস, নাও অর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। ৩১ ডিসেম্বর শহীদ মিনার, এখনই সময় বাংলাদেশের জন্য। শনিবার সন্ধ্যার পর থেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের সঙ্গে তাল মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদও লেখেন প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। কি ঘটতে যাচ্ছে ৩১ ডিসেম্বর, এ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয়করা এক সংবাদ সম্মেলনে বলেন, জীবনের মায়া ত্যাগ করে যারা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের জন্যই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। মুজিববাদী ৭২ সংবিধানের কবর রচিত হবে। হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। ঘোষণাপত্রে জনমানুষের ভোটের অধিকার নিশ্চিত করা থেকে শুরু করে আগামী বাংলাদেশ কেমন হবে সেসব বিষয় তুলে ধরা হবে। এই ঘোষণাটি
আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে কখনোই আসবে না বলেও পরিষ্কার বার্তা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। তবে এই দুই সংগঠনের কেউ চাইলে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করবেন। রক্তের মূল্য দিতে চাচ্ছি, তাদের সেই স্বপ্ন হচ্ছে মোদীকে কাল্ট বানিয়ে যেভাবে দেশের মানুষের উপর শোষণ করা হয়েছে, সেই কাল্টিজম থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক, শ্রমিক, মজুর, প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের জঙ্গিদার, সেটা তাদেরকে আমরা বুঝাবো। যারা এই বিপ্লবের চেতনাকে মনে প্রাণে ধারণ করেন তাদের সবাইকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সেটা অস্থায়ী জায়গায় করে দেওয়া হয়েছে কার্যক্রম আপাতকালীন চলার জন্য। আর আমার তো আরেকটা মন্ত্রণালয় আছে, আমি সেখানে বসতে পারি। তো ওই আসিফ মাহমুদের দুটা মন্ত্রণালয় পড়ে গেছে, সে নগর ভবনে বসতেছে। এরকম যার যার অন্যান্য জায়গা রয়েছে সেখানে অস্থায়ীভাবে কাজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে আর কি। আর মূলত এখানে আসা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য যে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন, এটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার। তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগে বিভিন্ন সময়ে। তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি। এই কারণে আমাদের প্রায় 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে। এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। পরে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে সাংবাদিকদের। আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো, যারা সচিবালয়ের সংগঠন এছাড়া যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে, মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকে আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়। আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিই। হ্যাঁ জি, আমরা জি আমাদের কারণে 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো। এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটা দিয়ে আমরা এটা কাল পরশু থেকে এটা শুরু করবো। আর কালকে থেকে অস্থায়ী পাসটা আমরা এটা যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী আবেদন করে সেই অনুযায়ী আমরা এটা সরবরাহ করি, সেই অনুযায়ী এটা হবে। আর সেক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, প্রয়োজনে যারা মিডিয়া, যারা সম্পাদক আছে, পত্রিকা সম্পাদক আছে, তাদের সাথে আমরা কথা বলবো। কালকে থেকে কি পাস দিবেন নাকি আবেদন নেওয়া শুরু করবেন? কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিই। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় মিলিতভাবে আমরা এটা ব্যবস্থা করি। সংখ্যাটা কেমন হবে বা কারা আসলে মেইন স্টেজ থাকে এটা যদি উল্লেখ করেন আমরা সেই পাসটা কোথায় থেকে পাবো, তাহলে সেটা আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসে করবো। আজকে তো মনে হয় 160 জন বা 70 জনের একটা তালিকার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো ওইটা একটা প্রাথমিক করা হয়েছে। এছাড়া আমরা ওই একটা সীমিত সংখ্যা, আগের মধ্যে তো হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে আমরা অস্থায়ী করে দেবো। একটা হচ্ছে কয়জন পাবে সেটা তো আমরা এখনো বলতে পারছি না, কিন্তু এটা যত কম রাখা যায় স্থায়ী পাস না হওয়া পর্যন্ত, কারণ এখনো তো ভিতরে ভবনগুলো সংস্কার সহ আরো কিছু কাজ আমাদের বাকি আছে। তো 3 দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা, এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মধ্যে ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারবো। তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করারই। যারা আওয়ামী লীগ সরকারের এই আমলটার আগে মানে 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকার আমলটা দেখেছিলেন, ওই সময়টা যারা দেখছেন, রাজনীতি সম্পর্কে অবগত আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, বরাবরই ছাত্রলীগ বা যুবলীগ, আওয়ামী লীগ বিরোধী দলে
যখন চলে যায় খুবই ডেঞ্জারাস এবং ডেসপারেট একটা অবস্থান তৈরি করতে পারে, যেটা বিএনপি আসলে পারে নাই বা জামাত ইসলামও পারে নাই। মানে বিরোধী দলে বা রাজপথে তারা কিন্তু আসলেই ভয়ানক ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে, আর একের পর এক ঘটনায় বার্তা দিচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগ কর্মীদেরকে আসলে কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে? তারা ভাবছে আমাদের তো আর হারানোর কিছু নাই, এমনি মামলা টামলা খাচ্ছি ভাই বিভিন্ন জায়গায়, তো যারা চোখের সামনে সেরকম ইশারা ইঙ্গিত দেয় তো তাদেরকে তো ভাই ছাড় দেওয়ার সুযোগ নেই। আজকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তবে আমি মনে করি এই ঘটনাগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডেকে আনবে। কেন ডেকে আনবে? একটা জায়গায় ঘটনা ঘটলে এটার ইফেক্ট 10টা জায়গায় ঘটে, আর একটা ঘটনার জেরে 5জন 10জন হয়তো অপরাধ করে একটা অজানা বা কি বলে যে অজ্ঞাতনামা শব্দ দিয়া 2000 মানুষের উপরে কিন্তু একটা মামলা তৈরি হয়ে যায়। ছাত্রলীগের এই ধরনের কর্মকাণ্ড কোনো রকমই উচিত না। কেউ বলছেন যে ভাই বিভিন্ন জায়গায় তো তারা উস্কানি দিচ্ছে, নতুন ক্ষমতায় আসবে সেই হিসাবে এখনো আসা নাই, তো আমরা কি চুপ থাকবো? অবশ্যই চুপ থাকবেন, কারণ আপনারা যখন এই ঘটনাগুলো করবেন, আওয়ামী লীগের যে দেখেন 31শে ডিসেম্বর যে জিনিসগুলো আসতেছে, তো এগুলার জন্য আরো সুন্দর একটা ভূমিকা আপনারা তৈরি করে দিচ্ছেন। আপনাদেরকে উস্কানোর চেষ্টা করা হইতেই পারে, কিন্তু আপনি কেন ভাই এই সহিংস মোড়ে চলে যাবেন? কখনো আজকে হাতুড়ি নিয়ে নামছেন, কখনো চাপাতি লীগ হিসেবে আজকে ফিরে চলে আসছেন। এক মর্মান্তিক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায়। আমরা মনে করি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা উচিত, কারণ যারা নিরীহ বা আমজনতা আছে সেখানে যেন নিরীহ মানুষ এই মামলার আসামি না হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাব্বির হোসেন একজন যুব ছাত্র দলের খুবই প্রভাবশালী নেতা। সেই প্রভাবশালী নেতাকে এলাকার মধ্যে প্রকাশ্যে এলোপাতাড়ি স্টেট করেছে, মানে আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। রাত 9টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে আপনার এই ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রদল নেতা সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের একজন নিবেদিত সদস্য। তার অভিযোগ, আগামী 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ বিপ্লব ভাই সহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম। দেখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিল। এই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ বিপ্লব ভাইয়ের উপর অতর্কিত হামলার চেষ্টা করে। তার মানে ছাত্রলীগ এখনো কতটা ডেঞ্জারাস আছে, তাদেরকে মানুষ আসলে ভয় পায়, এমনি এমনি না। বোঝা গেছে? আচ্ছা, তো বলছেন এই সময় বিপ্লব ভাইকে কোনো মতে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তো এরকম সিচুয়েশনে তুমি কেন বাঁচাইতে যাও? বোঝা উচিত ছাত্রলীগ এরকমই ভাই, এই কারণে কোথাও না কোথাও নিষিদ্ধ হয়েছে। আর এখন তো নিষিদ্ধ হয়েছে, আর হইব কি? তো সেই কারণে ভাইয়ের কিছু হইলে উপরে অনেক ভাই আছে। আমাদের একটা জিনিস আছে, নেতার জন্য জীবন দেয়া দেয়, নিবেদিত কর্মী। তো যার কারণে এই ছেলেটা আপনার স্টেপের শিকার হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক বলছেন যে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সাব্বির হোসেন বলেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী এবং দুর্ধর্ষ ক্যাডার। তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এই ঘটনার রাতেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কেন আপনি মামলা কেন করেন নাই? ভয় পান ছাত্রলীগকে? আপনাকে এত বড় ঘটনা ঘটেছে, আপনি লিখিত জিডি করছেন, ওয়াই? চুয়াডাঙ্গা হাসপাতাল বলছেন যে ডাক্তার যিনি আছেন যে বিভিন্ন ক্ষত হয়েছে, সেলাই করা হয়েছে। ওসি সাহেব বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো লিখিত অভিযোগ করা হয়েছে, হয়তো ব্যবস্থা নেওয়া হবে। আমি বিএনপির অনেক ভাইদেরকে বলি, অনেক জায়গায় আছে যে কি বলা হয়েছে, আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া এখনো রয়ে গেছে। তার উপর আপনারা ক্ষমতায় আসবেন, আসেন, সমস্যা নাই, কিন্তু ওই যে উস্কানিমূলক কর্মকাণ্ড আপনাদেরও করার দরকার নাই, আবার তারারও আইসাই কোপাকুপির দরকার নাই। মানে এগুলো আসলে বন্ধ কবে হবে? যেমন অনেক সময় আমি দেখছি বিভিন্ন এলাকায় এরকম মিছিল হয়, কই গেলি রে গুন্ডারা, আইসেরে তোর বাবারা বইলা, এরকম ছাত্রদলের বা জামাতের মিছিল হয়। তো এরকম কই গেলি বইলা ডাক দিলে অনেক সময় সামনে এসে হাজির হয়, পরে কি অবস্থা হইলো? মোট কথা হচ্ছে নিজেরা শান্তির পক্ষে থাকতে হবে। যদি কোনো অপরাধী হয়ে থাকে, কোনো গুন্ডা পান্ডা থাকে, তাহলে আদালত আছে ভাই, আইনের মাধ্যমে বিষয়গুলোকে আপনারা প্রটেস্ট করেন। আমরা বাংলাদেশকে পরিবর্তিত একটা রূপে দেখতে চাই।
আর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি, কেউ এসে ডাক দিল রে কই গেলি রে গুন্ডারা, আইসির তোর বাবারা, না গুন্ডা সেজে সামনে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? কারণ আপনি একজন ঘটনা ঘটাচ্ছেন, আর এই ঘটনা যখন মামলা হয় এলাকার নিরীহ অনেক মানুষ আপনার কারণে মামলার আসামি হয়ে যায়, আপনি পরিবারটা পালবেন না। আপনার বোঝা উচিত যে বর্তমানে বাতাসটা কোন দিকে যাচ্ছে। এই কারণে কিন্তু নিষিদ্ধ হয়ে গেছেন অলরেডি। ভালো থাকুন। তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থাকবো কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।